এদিকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে পাঠানো অস্বীকৃতি জানিয়েছে দুবাই পুলিশ। শেষমেশ আন্তর্জাতিক আইনের চোখে ধুলো দেওয়ার এক অবিশ্বাস্য নাটক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্দান্ত প্রতাপশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবার দুবাইয়ে বসে এমন এক আইনি চাল চেলেছেন যা শুনে তাবড় তাবড় আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদেরও রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। ইন্টারপোলের রেড নোটিশের জালে আটকা পড়ার পর যখন বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ক্লাইম্যাক্স। দেশে ফেরা ঠেকাতে বেনজির নিজের বিরুদ্ধে একটি ভুয়া মামলা দায়ের করিয়ে পুরো এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ প্রক্রিয়াকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। যে কোনো উপায়েই হোক বাংলাদেশের মাটিতে আর পা না রাখাটাই এখন তার একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য হাসিল করতে তিনি ব্যবহার করেছেন আন্তর্জাতিক আইনের এক ভয়ঙ্কর লুপহোল বা ফাঁকফোকর। তিনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন, সেরা করদাতা হিসেবেও সম্মানিত হয়েছিলেন। অথচ সেই মানুষটির নামই পরে জড়িয়ে যায় ৬২১ বিঘা জমি, বিলাসবহুল ফ্ল্যাট, বিদেশি ব্যাংক হিসাব এবং অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে। অভিযোগ কিন্তু আরও আছে। একদিনেই তিনি কিনেছিলেন একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, পাসপোর্টে নিজের পেশা লিখেছিলেন প্রাইভেট সার্ভিস, অথচ বাস্তবে ছিলেন দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা। ১৯টি কোম্পানি শেয়ার, দেশ বিদেশে বিস্তৃত সম্পদ এবং একের পর এক দুর্নীতির অভিযোগের পর অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এখন প্রশ্ন একটাই, এ কি তার গল্পের শেষ অধ্যায়, নাকি সামনে আসবে আরো বিস্ফোরক তথ্য? পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় প্রথমে র্যাবের মহাপরিচালক, তারপর শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় পুলিশের আইজি হিসেবে নিয়োগ পান। তারপর থেকে তিনি এই শেখ হাসিনাকে কাজে লাগিয়ে বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলে। শুধু নিজের নামে করে না, স্ত্রী এবং সন্তানের নামে সম্পদের পাহাড় গড়ে তোলে এই বেনজির আহমেদ। তবে তার চাকরির মেয়াদ সম্পন্ন হওয়ার পরপরই দুবাইয়ে চলে যায় এই বেনজির। তবে দুবাইয়ে যাওয়ার পরেও শেষ রক্ষা হলো না এই বেনজিরের। তবে ইতিমধ্যেই দুবাইয়ের একটি শপিং মল থেকে আটক করা হয় এই বেনজিরকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন একদিনের মধ্যেই যত কাগজপাতি আছে সম্পূর্ণ কাগজপাতি রেডি করে দুবাইয়ে পাঠানো হয়। তবে দুবাইয়ের সরকার এই বেনজিরকে বাংলাদেশে পাঠানোর জন্য অস্বীকৃতি জানাচ্ছে এখন। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো কেন এই বেনজিরকে দেশে আনা যাচ্ছে না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই বেনজিরের সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। দেশে ফেরা ঠেকাতে এবার নিজের বিরুদ্ধে নিজেই মামলা ঠুকে দিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ক্ষমতার দম্ভে গড়ে তোলা শত শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য হাতছাড়া হওয়ার পর এবার আইনের চোখ ফাঁকি দিতে বেনজির খেলেছেন এক অভাবনীয় চাল। দুবাইয়ের মাটিতে বসে এমন এক আইনি ফাঁদ তিনি তৈরি করেছেন যা শুনে বাঘা বাঘা আইনি বিশেষজ্ঞদেরও চোখ কপালে ওঠার জোগাড়। ইন্টারপোলে জালে আটকা পড়ার পর যখন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের তোড়জোড় একদম চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই নিজের বিরুদ্ধে নিজেই একটি ভুয়া মামলা দায়ের করিয়েছেন তিনি। পুরো এক্সট্রাডিশন বা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটিকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন পুলিশের এই সাবেক মহাপরিদর্শক। যে কোনো উপায়ে দেশে ফেরা ঠেকাতেই হবে, এটাই এখন বেনজির আহমেদের একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য হাসিল করতে তিনি ব্যবহার করেছেন আন্তর্জাতিক আইনের এক চরম ধূর্ত ফাঁকফোকর। কি সেই ফাঁদ?
কিভাবে একজন ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে নিজের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করালেন তিনি, আর এই কূটকৌশলের ফলে তাকে দেশে ফিরিয়ে আনার সরকারি চেষ্টা কি আসলেই ব্যর্থ হতে যাচ্ছে? আজ আমরা আন্তর্জাতিক আইনের এই জটিল মারপ্যাচ এবং দুবাইয়ের আইনি ব্যবস্থার খুঁটিনাটি একদম সহজ এবং প্রাঞ্জল ভাষায় ডিকোড করব। পুরো বিষয়টি জানলে আপনিও বুঝতে পারবেন অপরাধীরা নিজেদের বাঁচাতে এবং আইনের অপব্যবহার করতে কতটা মরিয়া হতে পারে। গত 12 জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশের হাতে আটক হন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে থাকা বেনজির আহমেদ খুব ভালো করেই জানেন, তাকে যদি একবার বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হয় তবে দুর্নীতির পাহাড়সম মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে তাকে চরম আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে তার বিশাল সাম্রাজ্য, রিসোর্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবই এখন বাজেয়াপ্ত। এই অবস্থায় বাংলাদেশে ফেরা তার জন্য আক্ষরিক অর্থেই এক চরম দুঃস্বপ্ন। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ কূটনৈতিক ও আইনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সাথে ঢাকা থেকে যাওয়া একটি বিশেষ প্রতিনিধি দল কাজ শুরু করেছে। তারা ইন্টারপোল শাখা সহ বিভিন্ন দফতরে রীতিমতো দৌড়ঝাঁপ করছেন। নির্ধারিত 30 দিনের মধ্যে সমস্ত আইনি নথিপত্র, মামলার এজাহার এবং আদালতের আদেশ আমিরাত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। যখন মনে হচ্ছিল বেনজিরকে দেশে ফেরানো এখন শুধুই সময়ের ব্যাপার, ঠিক তখনই তুরুপের তাসটি চাললেন এই ধুরন্ধর সাবেক পুলিশ কর্মকর্তা। দুবাইয়ের আন্তর্জাতিক সূত্র এবং ব্যবসায়িক মহলের তথ্য অনুযায়ী দেশে ফেরানো ঠেকাতে বেনজির আহমেদ তার অত্যন্ত ঘনিষ্ঠ এক সহযোগীকে দিয়ে স্থানীয় দুবাই আদালতে নিজের বিরুদ্ধে একটি দেওয়ানি বা ব্যক্তিগত আর্থিক লেনদেন সংক্রান্ত মামলা দায়ের করিয়েছেন। এখন সাধারণ দর্শকের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে, একজন মানুষ কেন নিজে থেকে নিজের ঘাড়ে মামলার বোঝা চাপাবেন? এতে তো তার বিপদ আরও বাড়ার কথা। কিন্তু না দর্শক, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটি কোনো বিপদ নয়, বরং এটি হলো নিজেকে বাঁচানোর এক চরম মাস্টার স্ট্রোক। দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের আইনি ব্যবস্থা অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় আদালতে কোনো আর্থিক দেওয়ানি বা সম্পত্তির বিরোধ সংক্রান্ত মামলা চলমান থাকে, তবে সেই মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তর বা এক্সট্রাট্রাডিশন করা যায় না। অর্থাৎ স্থানীয় পাওনাদারের পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত দুবাই সরকার ওই আসামিকে দেশ ছাড়ার অনুমতি দেবে না। বেনজির আহমেদ ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছেন। তিনি তার নিজের লোক বা বন্ধুকে দিয়ে আদালতে অভিযোগ দায়ের করিয়েছেন যে বেনজির তাকে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। এখন দুবাইয়ের আদালত বলবে, আগে আমাদের দেশের এই ব্যবসায়িক বিরোধের মীমাংসা হোক, তারপর তাকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। দেওয়ানি মামলাগুলো বছরের পর বছর ধরে চলতেই থাকে, আর এই দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়েই বেনজির আহমেদ মূলত তার দেশে ফেরাকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন। আন্তর্জাতিক আইন নিয়ে কাজ করা বিশেষজ্ঞ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তার মতে বেনজির আহমেদের এই কৌশলটি আন্তর্জাতিক অপরাধ জগতে খুব একটা অস্বাভাবিক নয়। একে বলা হয় জুডিশিয়াল শিল্ডিং বা বিচারিক সুরক্ষা বর্ম। যখন বড় বড় হোয়াইট কলার ক্রিমিনাল, মাফিয়া বা দুর্নীতিবাজরা অন্য কোনো দেশে ধরা পড়েন এবং তাদের নিজ দেশে ফেরার পথ বন্ধ হয়ে যায়, তখন তারা স্থানীয় আদালতে বিভিন্ন ধরনের ভুয়া বা সাজানো পিটিশন দায়ের করেন। এর মাধ্যমে তারা মূলত 3টি জিনিস হাসিল করার চেষ্টা করে। প্রথমত, গ্রেফতারের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সময় ক্ষেপণ করা। দ্বিতীয়ত, এক্সট্রাট্রাডিশন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় আদালতের তত্ত্বাবধানে বা জামিনে থেকে বিলাসবহুল জীবনযাপন করা। এবং তৃতীয়ত, রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার জন্য আইনি সময় বের করা। বেনজির আহমেদ যেহেতু তার জীবনের একটি বড় সময় পুলিশের শীর্ষ পদে কাটিয়েছেন, তাই দেশীয় এবং আন্তর্জাতিক আইনের এই ফাঁক ফোকরগুলো তিনি খুব ভালো করেই বোঝেন। নিজের লোক দিয়ে মামলা করিয়ে তিনি মূলত বাংলাদেশ সরকারের কূটনৈতিক গণিতে একটি বড় ধরনের ভুল করাতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে যখন গণমাধ্যমের পক্ষ থেকে বেনজির আহমেদের আইনি দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তির সাথে যোগাযোগ করা হয়, তখন তিনি অত্যন্ত সুকৌশলে এই ভুয়া মামলার বিষয়টি অস্বীকার করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা জামিন নিয়ে ব্যস্ত আছি। এই অবস্থায় বেনজির আহমেদকে ঘিরে নিজের লোক দিয়ে মামলায় যাব কেন? এই বক্তব্যটি আইনি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত স্বাভাবিক, কারণ কোনো আইনজীবী প্রকাশ্যে স্বীকার করবেন না যে তার মক্কেল আদালতকে বিভ্রান্ত করার জন্য সাজানো মামলা করছেন। যদি দুবাইয়ের আদালত কোনোভাবে বুঝতে পারে যে এটি একটি ফেক লিটিগেশন বা ভুয়া মামলা, তবে বেনজির আহমেদকে উল্টো আদালত অবমাননা এবং বিচার ব্যবস্থাকে প্রতারিত করার দায়ে চরম শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই বেনজির আহমেদের
আইনজীবীরা খুব সতর্কতার সাথেই বলছেন যে দুবাই আদালত বাংলাদেশ সরকারের এক্সট্রাডিশন আবেদন কিভাবে মূল্যায়ন করে তারা এখন সেদিকেই তাকিয়ে আছেন। বাংলাদেশ সরকারের বক্তব্য অনুযায়ী ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত এখন আর শুধু বাংলাদেশের হাতে নেই। এখানে যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইন, দুবাইয়ের আদালত, কূটনৈতিক যোগাযোগ, মামলার নথি, প্রমাণ এবং সময়সীমা। দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এবার তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর পালা। কিন্তু আমরা এর আগেও দেখেছি দেশে অপরাধ করে বিদেশে পালিয়ে থাকা অভিযুক্তদের সাধারণত ফিরে আসতে দেখা যায় না, কারণ আন্তর্জাতিক আইনের দুনিয়ায় বিষয়টা এত সহজ না। বেনজির আহমেদের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল, কারণ তিনি শুধু একজন পলাতক আসামি নন, তিনি বাংলাদেশের সাবেক আইজিপি, র্যাবের সাবেক মহাপরিচালক, একসময় রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আইন শৃঙ্খলা ক্ষমতার মুখ। তিনি তার বিরুদ্ধে আছে দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, পাসপোর্ট জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ। আর ঠিক এই জায়গাটি থেকেই আমরা একটু বোঝার চেষ্টা করব বেনজির সহ ধরা পড়া আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এত জটিল কেন, কোন কোন আইনি পথে তাদের ফিরিয়ে আনা যায়, আর বেনজির আহমেদের ক্ষেত্রেই বা জটিলতাগুলো কোথায়। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙতে চাই, ইন্টারপোল কাউকে নিজে গ্রেপ্তার করে না, আর ইন্টারপোলের রেড নোটিশও কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা না। রেড নোটিশ দিয়ে মূলত সদস্য দেশগুলোর পুলিশকে বলা হয়, এই ব্যক্তি আপনার দেশে থাকলে তাকে শনাক্ত করুন, প্রয়োজনে সাময়িকভাবে আটক করুন, এরপর আপনার দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিন। অর্থাৎ রেড নোটিশ দরজা পর্যন্ত নিয়ে যায়, কিন্তু দরজা খুলবে কি না সেটা ঠিক করে সংশ্লিষ্ট দেশের আইন, আদালত এবং সরকার। বেনজিরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। বাংলাদেশ সরকারের বক্তব্য অনুযায়ী ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত এখন আর শুধু বাংলাদেশের হাতে নেই। এখানে যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইন, দুবাইয়ের আদালত, কূটনৈতিক যোগাযোগ, মামলার নথি, প্রমাণ এবং সময়সীমা। বিদেশ থেকে আসামি ফেরানোর প্রধানত তিনটি পথ। প্রথম পথ হলো এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ। বেনজিরের ক্ষেত্রে এটাই সবচেয়ে প্রাসঙ্গিক পথ। বাংলাদেশে কারো বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলে, কিন্তু তিনি বিদেশে থাকলে, বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে তাকে ফেরত চাইতে পারে।